প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জাতীয় ঐকমত্য কমিশন বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নে এখনও ঐকমত্য হয়নি। সরকারি চাকরির অধ্যাদেশ, সচিবালয়ে বিক্ষোভ চলছেই। প্রশাসনিক কূট চেষ্টা কিনা সন্দেহ এনসিপির। দৈনিক যুগান্তর, সেনা সদরের সংবাদ সম্মেলন, সরকার সেনাবাহিনীর মধ্যে বিরোধ নেই। দেশব্যাপী একযোগে কর্মসূচি পালনের ডাক, বিক্ষোভে উত্তাল সচিবালয়। দৈনিক সমকাল, সমস্যাগ্রস্ত 20 আর্থিক প্রতিষ্ঠান একীভূত হচ্ছে, সচিবালয় ঘিরে উত্তাপ। টোকিওর কাছে $100 কোটি বাজেট সহায়তা চাইবে ঢাকা। সচিবালয় থেকে বাধা এলে কঠোর প্রতিরোধ করা হবে, চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ। কালের কণ্ঠ, মৃত্যুমুখী শিল্প ব্যবসায়ীদের হাহাকার, বিক্ষোভে উত্তাল সচিবালয়, আজও সমাবেশ। দৈনিক ইত্তেফাক, প্রশাসনে বিশৃঙ্খলার আশঙ্কা, চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার। বাংলাদেশ প্রতিদিন, আন্দোলনে অবরুদ্ধ সচিবালয়, প্রাথমিকে কর্মবিরতিতে অচল অবস্থা। মানব জমিনের শিরোনাম, অস্বস্তি কমলেও টানাপোড়েন কাটেনি। 30 সেকেন্ডের কিলিং মিশন, সরকার ও সেনাবাহিনীর সম্পর্ক হিসেবে কাজ করছে সেনা সদরের ব্রিফিং। খবরের কাগজ, জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি করতে চাই, অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়। আমার দেশ সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ করবে না সেনাবাহিনী, ভারতীয় বয়ানে আবার মৌলবাদ তকমা দেওয়া হচ্ছে। ইনকিলাব, নতুন মোড়ে রাজনীতি, সংকট নিরসনে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা প্রয়োজন। দৈনিক করতোয়া, সরকার ও সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন নেই। কালবেলা শিরোনাম, স্টারলিংকে এক্সট্রা খাতির, অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে। রূপালী, বাংলাদেশ চিকিৎসায় আশাহত জুলাই আহতরা, বাড়ছে ক্ষোভ, উপদেষ্টা রিজওয়ানার গাড়িবহরে হামলা। ডিশ ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে হত্যাকাণ্ড। অনেক নানামুখী শিরোনাম, কিন্তু আমরা প্রথমে একটু সচিবালয় নিয়ে কথা বলতে চাই। যেমন প্রথম আলোতে শিরোনাম হয়েছে সচিবালয়ে বিক্ষোভ চলছে। আরেকটি শিরোনাম প্রণিধানযোগ্য, প্রশাসনিক কূট চেষ্টা কিনা সন্দেহ এনসিপির। এবং হাসনাত আবদুল্লাহ বলেছেন যে সংস্কার কর্মে সচিবালয় থেকে বাধা এলে কঠোর হাতে দমন করা হবে। আর সরকার গতকাল ঘোষণা দিয়েছে যে সভা সমাবেশ সচিবালয়ে নিষিদ্ধ। তাহলে কি দাঁড়াবে? হবে তো? এটা তো আসলে সচিবালয়ের ঘটনাগুলো এখন এমন অবস্থা দাঁড়িয়ে গেছে, ঠিক ফলো করাও মুশকিল যে কোনটা সর্বশেষ দাবি, কারণ এর তো চলছেই, চলছে। মানে যেটা পাওয়া গিয়েছিল যে গতকালটা আশার আলো দেখা গিয়েছিল যে আইন উপদেষ্টার সাথে বোধহয় সম্ভবত একটা বৈঠকের কথা চলছিল, সন্ধ্যায় আবার ওটা আবার হবে, আবার আরেকদিন পরের দিন দেখা যাবে আরেকটা বেরিয়ে গেছে। এবং একটা দেখেন যে যেটা হাসনাত আবদুল্লাহ আসলে যুক্তিসঙ্গত একটি কথা বলেছেন যে গত পলিটিক্যাল যে সরকারের এতদিন চলেছেন দেড় দশক, তখন তো এই বিদ্রোহগুলো দেখা যায়নি সচিবালয়ে। তখন কি তাদের দেনা পাওনার ব্যাপার ছিল না, নানা রকম দাবি দেওয়া ছিল না? তার মানে কি কথায় কথায় যে রাস্তায় নেমে আসার যে একটি প্রবণতা, এটা তো সরকারকেই বিব্রত করবার একটা চেষ্টা বলে মনে হয়। এবং সরকারকে যাতে অস্থিতিশীল রাখা যায়, সরকারকে নানা রকমভাবে বিরক্ত করবার একটা চেষ্টা, সেটা থেকেই এটা হচ্ছে বলেই মনে হয়। নাহলে এটা হঠাৎ করে একেবারে এইভাবে নেমে যাবে, তাদেরকে কোনো রকম ভাবে ঠিক রাখা যাবে না। আপনাকে জাস্ট আপনার আলোচনার সুবিধার্থে যদি একটু প্রসঙ্গ ধরিয়ে দিই, যেমন সমকাল আপনাদের পত্রিকাতেই প্রকাশ হয়েছে যে বিএনপি পন্থী সাবেক আমলারাও যুক্ত হচ্ছেন এই আন্দোলনে। সব ধরনের দর্শনার্থী প্রবেশ নিষেধ, 25টি ক্যাডার কর্মকর্তাদের কলমবিরতিও আজকাল। তাহলে বিএনপির সাবেক আমলারাও তো এই আন্দোলনে যুক্ত হচ্ছে। অর্থাৎ এইখানে মূল যে বিষয়টা, যেটা আমরা বলবার চেষ্টা করছি বারবার, যে সরকার যদি খুব দ্রুত গতিতে
একদম আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেই সব সময় মনোযোগী থাকতো, তাহলে কিন্তু আর এতগুলো উইন্ডো বেরোতে পারে না। আপনি ধরেন আজকে সচিবালয় বেরোচ্ছে, কালকে তাঁতি লীগ বেরোবে, এখন তো আর লীগ নাই, তাঁতি কর্মীরা বেরোবে, ট্রাক মালিকের শ্রমিকরা বেরোবে, রিক্সারা বেরোবে। সেটাই কি বেরোচ্ছে না? এই মুহূর্তে 4 ধরনের আন্দোলন আছে আজকে। এবং একটা পর্যায়ে আপনি ক্লান্ত হয়ে বাদ দিবেন ভাবার, আচ্ছা যে যার আন্দোলন করুক। এটা কি কারণে হচ্ছে? তার মানে সরকারের পক্ষ থেকে সরাসরি বলা উচিত যে ভাই আর কিছুদিন সময় দাও, নির্বাচিত সরকার এসে এগুলোকে একদম আইন শৃঙ্খলা কাঠামোর মাধ্যমে দেখুক। আমাদের কাজটা হচ্ছে নির্বাচন করা, তার আগে সংস্কার এবং বিচারের ব্যাপারে এই কাজ আমরা একদম স্পেসিফিক যদি তারা তারিখটা দিয়ে দেয়। এই ডিসেম্বর থেকে জুন বলার কারণে কিন্তু কিছু আরো সমস্যা আছে। এই প্রসঙ্গ যেহেতু আপনি তুললেন, আমি আসলে এরপরে সেনা সদর দপ্তর থেকে যে বক্তব্যটা এসেছে সেটা নিয়ে আলোচনা করতাম, কিন্তু যেহেতু প্রসঙ্গ তুললেন আপনি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিএনপি দাবি করছে। সংস্কারের আগে নির্বাচন নয়, বেশ কিছু গুরুত্ব প্রশ্ন এখনো ঐক্যমত্য হয়নি সবাই, এটা জাতীয় ঐক্যমত্য কমিশনের রিপোর্ট। তাহলে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ কি? আবার সার্জিস আলম এখানে বলেছেন যে দ্রুত নির্বাচন কলঙ্কে পরিণত হবে। এখন সার্জিস আলম যেটা বলছেন, যারা বিভিন্ন রকমের দল থেকে অনেকে অনেক কথা বলবেন, এগুলো তো তাদের দলীয় নানান রকম প্রসঙ্গটা ওই জায়গায় আসে যে আজকে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এই নতুন রাজনৈতিক দলের খুব গুরুত্বপূর্ণ নেতা, এবং আমরা এটাই দেখছি যে তারা যে কথাগুলো মাঝে মাঝে বলেন সেই কথাগুলোই কিন্তু সামনের দিকে আমরা অগ্রসর হই, সেটাই ঘটছে। তাহলে তাদের কথা খুবই গুরুত্বপূর্ণ না? না, সে তো বটেই, কিন্তু তারপরে দেখুন যে নির্বাচন ছাড়া 10 মাস হয়ে গেল, এরপরেও দ্রুত, তাহলে কি আর নির্বাচন ছাড়া হলে তো আরো ভালো হয়। তাহলে তো আমরা যারা আছি, হ্যাঁ আমরা থেকেই গেলাম, তাহলে তো চমৎকার, কলঙ্কমুক্ত অবস্থায় থাকা গেল। তাহলে আর কোনো আমাদের জবাবদিহির প্রয়োজন নাই, আইনের শাসনেরও প্রয়োজন নাই। আমাদের মনে হবে যে উনি ফ্যাসিবাদের দোসর, ওনার বাড়িটা ভেঙে দিয়ে আসি, এইটাই পারি, এটা ফ্যাসিস্টের। আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, আমাদের সংস্কৃতি কর্মী নিশ্চয়ই আপনি প্রশান্ত হালদারকে জি, তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, এবং কেন উনি, আমি জানি না তার মানে অপরাধটা কি, তার পরিবারের কি অপরাধ ছিল, মানে সংখ্যালঘু বলেই কি জানি না, এইরকমই তো ঘটনা মনে হচ্ছে। এখন ধরেন গতকাল রাতে এক বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের সঙ্গে দেখা, উনি মাস্ক পরে নানানভাবে ঢেকে ঢুকে নিজেকে আড়াল করে যেতে হচ্ছে। এটা কি একটা স্বাধীন দেশের পরিস্থিতি বলেন? না, একেবারে। তাহলে শেষ কথাটা কি হতে পারে? যেমন ধরেন নির্বাচন তো আমরা বলছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছি, আবার কেউ বলছে ফেব্রুয়ারির মধ্যে হতে পারে, আবার এনসিপি নেতৃবৃন্দ যেটা বলছেন, যেটা সার্জিস আলমের বক্তব্য পড়লাম, দ্রুত নির্বাচন কলঙ্কে পরিণত হবে। তাহলে মানে কে কার কথা শুনবে? সরকারকে সরকারের কথা শুনতে হবে, সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠায় মনোযোগী হতে হবে। সার্জিস আলম যখন বলেন দ্রুত নির্বাচন কলঙ্কে পরিণত হবে, দ্রুত সময় কি বোঝেন সার্জিস আলম? এটা সার্জিস আলমের ব্যাপার। আর সরকারকে বুঝতে হবে যে এখানে এত মানুষের জীবন জড়িত, এবং এত প্রাণত্যাগ, এত আয়ু ক্ষয়, এত আহত মানুষের যেই সমস্ত বিয়োগ ব্যথার বিনিময়ে যে সরকার, আপনি যেটা বললেন এটা তো বলা হচ্ছে যে শুধু মাত্র একটা নির্বাচনের জন্য জুলাই আন্দোলন, শুধু তো নির্বাচনটা হচ্ছে না, তাহলে তো নির্বাচন হয়ে যেত আগস্ট মাসে 2024 সালে। তারপরে 10টি মাস গেছে, শুধু নির্বাচনের কথা বলা হচ্ছে না। এই 10 মাসে বারবার বলা হয় সংস্কার কমিটি করা হয়েছে, সেই সংস্কার কমিটির রিপোর্ট দেওয়া হয়েছে, আগামী জুন মাস থেকে আবার জাতীয় ঐক্যমত্য কমিশন বসছে। কোন রাজনৈতিক দলে কিন্তু বলছে না যে আমরা সংস্কার চাই না। আজকে সমকাল পত্রিকায় দেখুন, একই সংস্কার নিয়ে কার কি মতামত, মৌলিক সংস্কার নিয়ে একটি চার্ট ছাপা হয়েছে ভাঁজের নিচে। তাহলে এই যে কার কি মতামত, সেখানে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে যে বিএনপি অধিকাংশ মৌলিক সংস্কারে একমত নয়। তাহলে আপনি কি তাদেরকে জোর করবেন বিএনপিকে যে না, আপনাকে মৌলিক সংস্কার? আপনি যে রিপোর্টটির কথা বললেন, খুব চমৎকার ভাবে এখানে বলা আছে, কমিশন সংস্কার প্রস্তাব 1, মৌলিক সংস্কার নিয়ে ভিন্ন অবস্থানে দলগুলো, এই যেখানে দেওয়া আছে সব প্লাস মাইনাস করে দেওয়া আছে, দেখেন কার হ্যাঁ বা না, এবং সবগুলোই না। তাহলে এখন ব্যাপারটা যদি এই জায়গায় দাঁড়ায়, তাহলে আলোচনা হবে কি? আমি তো তাল গাছ আমার, যার যার তাল গাছ তার থাকুক, সরকারকে তাল গাছটি যে মানুষের সেই কথাটা বলতে হবে। অনেক ধন্যবাদ।
সেনা সদর দপ্তর থেকে একটি বক্তব্য এসছে এবং আপনি নিশ্চয়ই এটা খেয়ালও করেছেন। সেনাবাহিনী আমাদের গর্বের ধন, সরকার ও সেনাবাহিনী একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়নি। প্রশ্নটা যখন আসে না, তখন এই ধরনের কথা আসবে কেন যে একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়নি? এখানে বলা আছে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছে নেই, পুশিন হতে থাকলে সেনাবাহিনী বসে থাকবে এটা ভাববার কোনো অবকাশ নেই। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকির মুখে আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো। এই যে ফুটনোট ছোট করে বলা হয়েছে, সব কথাগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। এবং সেনাবাহিনী কিন্তু কখনোই মানুষের দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ায়নি। তার তো আমাদের দেশের মানুষ, হ্যাঁ, তারা দাঁড়াবে এই প্রশ্ন আসবে কেন? এবং আমাদের ভরসার জায়গা তো সেনাবাহিনী। আপনি দেখেন 5ই আগস্টের পর থেকে যেই পরিস্থিতিগুলো হলো, এবং এটা তো দেশপ্রেমিক সেনাবাহিনী এবং মানুষের অত্যন্ত ভরসা আস্থার জায়গা। এবং সবচেয়ে যৌক্তিক যে বিষয়টি হচ্ছে যে সেনাবাহিনীর একটি অফিসিয়াল অ্যাড্রেসে তারা জানিয়েছেন যে অনেক কথাই আনঅফিশিয়ালি হয়, সেগুলো যাতে এভাবে খবর না হয়, এটা তারা একটা এটা কিন্তু খুব যৌক্তিক কথা। আপনি যখন কোনো আলোচনায় বসবেন, নানা আলোচনা হওয়ার পরে একটা জায়গায় আসবো আমরা, সেটা হচ্ছে সিদ্ধান্ত, এবং সেটা তারা ব্রিফিং করে যেটা দেওয়া হয় সেটা করলেই ভালো। তারপরেও যেটা হচ্ছে বিভিন্ন রকমের নানা রকম ঢাক গুড় শোনা যাচ্ছিল বিভিন্ন এরিয়া থেকে। ভালো হয়েছে যে সেনাবাহিনী পরিষ্কারভাবে কথা বলেছে, এটা পরিষ্কার করে দেওয়াই ভালো। অনেক ধন্যবাদ। রাজধানীর বাড্ডায় নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে রাত চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার। আমি আলোচনাটা কেন আপনার সামনে করছি, বাড্ডা ঢাকা শহরেরই অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ এলাকা, এবং একটি পত্রিকা সম্ভবত ইত্তেফাকে বোধহয় দেখলাম যে গুলি করতেছে, সেই ছবিটাও ছাপা হয়েছে, গুলি করছে। তাহলে সন্ত্রাসীরা যদি তাদের নিজেদের মধ্যে ভয় না থাকে যে আমি আপনাকে প্রকাশ্যে গুলি করলে কিচ্ছুই হবে না, তাহলে আপনি এই উপসর্গ দমন করবেন কি? ইটালির মাফিয়ার মতো অবস্থা। ইটালিতে আমরা যে ছোটবেলায় যে সমস্ত বই পুস্তক আপনি পড়েছেন মনে আছে না, সেবা প্রকাশনী থেকে বেরোতো যে দিনে দুপুরে কোমরের থেকে পিস্তল বের করে ঠাস ঠাস করে গুলি করছে। কালকে আরেকটা ভিডিও দেখলাম, এটা বোধহয় দিল্লি রোড বা স্কাটনের, ভোর 5:20 কোপাচ্ছে ডাকাতরা, 4 জনে মিলে একটা ইয়াং একটা কিশোর ছেলের ব্যাগ নিয়ে যাচ্ছিল, সে বেচাটাকে কুপিয়ে একেবারে শেষ করেছে একদম পরিষ্কার দিনের আলোতে। তো এইরকম ঘটনা তো হরহামেশা হচ্ছে। এবং যেই ব্যাপারটি হচ্ছে যে পুলিশের যে শৃঙ্খলাটি ভেঙে গেছে, সেখানে তাদের মোরালিটি শক্ত করবার কথা বারবার বলা হচ্ছে। এর মধ্যে শুনতে পাই পুলিশকে নাকি নিরস্ত্র করে ফেলা হবে, মারণাস্ত্র তার হাতে দেওয়া, তাদের হাতে থাকবে না। তাহলে সন্ত্রাসীরা কোপাতে শুরু করবে, তারা একটা হাতে লাঠি নিয়ে কি গান গাইবে, মেরো না মেরো না। এইভাবে কি এই পুলিশ দিয়ে আমাদের সন্ত্রাস? জানি না। আপনি যখন আমার কাছে কোনো কিছু চাইবেন, তখন আমারও নিরাপত্তা দিবেন তো আপনি, তাই না? যে আমাকে নিশ্চয়ই, শুধু নিরাপত্তা না, আমাকেও সশস্ত্র হতে হবে আরেকজন সশস্ত্র ব্যক্তিকে, যখন বিশেষ করে যখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তাকে তো অবশ্যই ইকুইপড হতে হবে, নইলে সে দুরাচারকে পরিণত হবে। মাননীয় প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন কাল। টোকিওর কাছে $100 কোটি বাজেট সহায়তা চাইবে ঢাকা। হ্যাঁ, ওনার 4 দিনের একটা সফর, এবং এটা সম্ভবত ওনার এই দায়িত্ব গ্রহণের পরে 12তম সরকারি সফর। ভালো, নিশ্চয়ই অনেক বিনিয়োগ আসলে আমাদের জন্য ভালো হবে। তবে প্রত্যাশা থাকবে যে এই সফরগুলোর পর মাননীয় প্রধান উপদেষ্টা যদি সাংবাদিকদের সাথে সরাসরি একটু কথা বলতেন, দেশের সাংবাদিকদের সাথে, তাহলে না অনেক কিছু স্পষ্ট হয়ে যেত। ওনার নিজের একটা বলবার কথা, উনি যেভাবে কথা বলেন, বা অন্তত চোখেরও তো একটা ভাষা থাকে, তখন কিন্তু আমাদের দেশের মানুষ সরাসরি সাহস পেত। কিন্তু আপনাকে বিনয়ের সাথে একটু বলি, আগের সরকার প্রধান বাইরে থেকে সেই যেভাবে সংবাদ সম্মেলন করে কথা বলতেন, সেইটা যেন আমার না দেখেন, আপনার মাথা ব্যথা দেখে আপনি মাথা কেটে ফেলবেন। আগের সরকার প্রধান যেগুলো খারাপ কাজ করেছেন সেগুলো আমরা করব না, তাই বলে কি সব বাদ দিয়ে দেবো? জবাবদিহিতার জায়গা পৃথিবীর কোথায় সরকার প্রধান কথা বলেন না? এবং উনি যখন কথা বলছেন, ওনার এই যে সম্প্রতি যে পদত্যাগের গুজবটাই ধরেন, এটা যদি উনি সরাসরি কথা বলে ফেলতেন, তাহলে কি 4 দিন সারা দেশের মানুষ না ঘুমিয়ে বসে থাকতো?
আপনাকে কথা বলতে হবে এবং কথাটা বলতে হবে যৌক্তিক, সরাসরি কোনো রাগ ঢাক না রেখে। কিন্তু সেটা আবার শেখ হাসিনার মতো করতে গেলে তেলের বন্যা বয়ে দেওয়া, এটা নিশ্চয়ই সে ডক্টর ইউনূস করবেন না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। সচিবালয়ে যে অসন্তোষ দেখা দিয়েছে এটির পরিসমাপ্তি হওয়া দরকার, তার কারণ একটি দেশের গুরুত্বপূর্ণ জায়গা, হার্ট বলা যায়। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খুদা হাফেজ।